চঞ্চল ব্যাগে বহমান আমাদের ভুবন খেলা, দেহযন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের কর্ম অনুষঙ্গ, তেমনি মনস্তত্ত্ব আমাদের চালিকা শক্তি। মূলত অন্তরের কঠিন কোমল অনুভূতি ও উপলব্ধিগুলো কখনো হাসি, কখনো কান্না, কখনো গান কিংবা নৃত্য হয়ে আমার কল্পনা ও বাস্তবতার সমান্তরালে দৃশ্যায়নের পরতে পরতে অগ্রসর হয়েছে এক মর্মস্পর্শী বাস্তবতার উপাখ্যান। বহুদিন পর আবার সেই পুরনো ঘর। ঘরে সবকিছুই দেখছি হ্যাপি আছে। জুম আউট করা মনে হচ্ছে ফুল ফ্রেম আসতে হবে, অনেক পিছে চালাবে। এই তো এইটাতে ফ্রেম রাখছে। এখানে তো ছিল সেই কঙ্কালটা। যদি বেশি সাইডে হ্যাঁ, ঘুরাই দেবো সুন্দর। এটা নিয়ে খালি না, এটা বোধ করি আমাদের মস্তিষ্ক থেকে অস্থিবিদ্যার ভূতের মতো ওই কঙ্কালও কোথায় মিলিয়ে গেছে। তাই একটু ঘুমোই গে। কে কে ওখানে? আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। তাই রাত করে বেড কাছ থেকে বের করেছিল। তার সে কঙ্কালের প্রয়োজন কিসেনি? আমার বুকের হাড় যে ওর মধ্যেই ছিল। মাঝে দিয়ে কেন না যায়, আমার মাঝে দিয়ে কেন না 26 বছরের যৌবন যে খরচা থেকে বিকশিত হয়েছিল। একবার কি দেখতে ইচ্ছে করে না? হ্যাঁ, কথাটা সঙ্গত বটে। তা তুমি সম্মান করকে যাও, আমি একটু ঘুমাবার চেষ্টা করি। তুমি একলা আছো বুঝি? তা তো দেখতেই পাচ্ছ। তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর পূর্বে আমিও মানুষের সাথে বসে মানুষের মতো করেই গল্প করতাম। এই 35টি বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার পাশে বসে আরেকবার মানুষের মতো করেই গল্প করি। হ্যাঁ, সেই ভালো। অন্তত মন প্রফুল্ল হয়ে যায়। এমন কিছু একটা গল্প বলো। সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথাই বলি। বেশ, বলো তাহলে। তখন আমি ছোট ছিলাম। বেনারসি শাড়ি গায়ে জড়িয়ে একটি মেয়ের বিয়ের পিড়িতে বসে
ফুল ফ্রেম রাখা যায় না, ফুল ফ্রেম রাখা যায় না ভাই, 55-250 না, জুম আউট করে টোটাল না করে। একটু সময় প্রয়োজন, একটু কিছু না, খুব সুন্দর কারণ মিসিং করছি পুরো রাখ, লম্বা শুরু রাখ। সবকিছু ঈশ্বরের ইচ্ছায় হয়ে যায়। এতে তো মানুষের ন্যূনতম হাত নেই। আর এইসব সাইবাস বক্তৃতা গ্রাম্য সমাজে গিয়ে ছেড়ে আসুন না। বলি, এই অনামক কন্যার যিনি জন্মদাতা, তার তো এতটুকু লজ্জা থাকা আবশ্যক। মা মরা মেয়েটাকে এভাবে কষ্ট দেবেন না। শুনুন মশাই, আপনার এই কন্যাকে আর একটি দিনের জন্য আমরা এ বাড়িতে রাখতে পারছি না। কোনোভাবেই ফুল ফ্রেম মিস দয়া করে পিছনে আসবে, ঠিক আছে? ফুল ফ্রেম মিস করতে পারেন, কোনো জুম টুম করতে পারেন, নর্মাল ভিডিও করতে। আর হ্যাঁ, বিবাহের সময় বনের যে টাকাটা ধার্য হয়েছিল, তার পুরোটা কিন্তু আপনি এখনো পরিশোধ করেন। মাত্র 5,000 টাকা প্রদান করেছে। বাকি টাকাটা যেন যথাশীঘ্র পেয়ে যায়। অর্থসম্মত যে সময় সময় আপন সন্তানের সমতুল্য হয়ে ওঠে, তাই এই মুহূর্তে বুঝতে পারি। অত কিছু বোঝা তো আমার তাই নয়। বাকি টাকাটা যথাশীঘ্র পেয়ে গেলেই হয়। বুঝলে? থাক মশাই, অত ব্যাপার তার প্রয়োজন নেই। আপনার টাকা আপনি যথাসময়ে পেয়ে যাবেন। আপনাদের প্রতি আমার ন্যূনতম আগ্রহ। তবে অন্তরে একটা কষ্ট ক্ষতের মতো থেকে যায়। যেই অপবাদগুলো আজ আমার মেয়েটাকে শুনতে হলো, তার জন্য আমার মেয়ে এতটুকু দায়ী নয়। শুনছো? কেমন লাগছে? বেশ, গল্পের আরম্ভটি বেশ মজা। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম। আস্তে আস্তে বয়স বাড়তে থাকে। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করতো, কিন্তু আমি বেশ বুঝতে পারতাম আমার মতো এমন রূপসী যেখানে সেখানে পাওয়া যায় না। খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। কেমন
কঙ্কালখানা দেখে তাদের নিরসন্দকরণ সিক্ত হয়ে উঠত? আমি জানি কোনো এক ডাক্তার তার এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। এর মানে কি জানো? পৃথিবীর আর সকল মানুষের অস্থিবিদ্যা আর শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল। কেবলমাত্র আমি সুদৃশ্য ফুলের মতো ছিলাম। আচ্ছা, কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যেন এই বদ্ধ ঘরের মধ্যে থেকে সেই পুষ্পের সুঘ্রাণ পাচ্ছি। আমি যখন চলতাম তখন আপনি বুঝতে পারতাম যে হীরক খণ্ড থেকে বিচ্ছুরিত আলোর মতো আমার দেহের প্রতিটি সৌন্দর্য নানা ভঙ্গিমায় চারিদিকে আবৃত করত। মাঝে মাঝে আমি নিজের হাত দেখতাম, পৃথিবীর সকল পুরুষের মুখে রাশ লাগিয়ে মধুরভাবে বালিয়ে ধরতে পারে এমন দুখানা হাত। আর সে আলোক যদি আমার দেহকে ঝলসে দিত, সেই হাতের স্পর্শে আমার হৃদয় প্রকম্পিত হয়ে আমার যদি মৃত্যু হতো, জানো, আমি আমার ক্ষুদ্র জীবনটিকে সার্থক মনে করতাম। সকল পুরুষের ওই একটাই স্বভাব। তুমি যেমনটি মনে করো, কিন্তু নারীর সৌন্দর্যে পুরুষই মুগ্ধ হয়, আর নারীরাও পুরুষের মুখেই তার প্রশংসা শুনে আনন্দ পায়, যদিও তারা তাদের আনন্দটুকু অন্তরে সুপ্ত রাখে। তা ঠিক, কিন্তু প্রকাশ না করার যন্ত্রণা যে কতটা দুঃসহ তা নারী মাত্রই উপলব্ধি করতে পারে। তোমরা তোমরা তা পারো না। আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে নারীর সৌন্দর্যকে ভালোবাসি, অতঃপর নিঃস্ব হয়ে প্রেমহীন হৃদয় নিয়ে এই শূন্য প্রান্তরে চলে থাকি। তোমরা ওই সৌন্দর্যটুকুই বোঝো, নারীর হৃদয় তোমরা বোঝো না। আমার সৌন্দর্য এখন আমার অস্তিত্বের মতোই বিবর্ণ। কে বলবে যে ওই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের মধ্যে একসময় ভুবনমোহিনী নারী মূর্তির উষ্ণ রক্তের স্রোত প্রবাহিত ছিল? সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দীপ্ত ভঙ্গিতে বিস্মিত তিন লোকের মধ্য দিয়ে তখন হৃদয় রথ চালিয়ে দিয়েছিল, তারও বোধ করি আমার মতো দুখানা অস্থূল সুডল বাহু, আরক্ত করতল এবং প্রদীপ শিখার মতো আঙুল ছিল। আমার বিশ্বাস, ওই বিজয় রথের সম্মুখে যদি তুমি উপস্থিত হতে, অর্জুনের পৌরষ তোমার পদতলে লুটিয়ে পড়ত। তোমার হাসি অনুরাধে আকাশ বাতাস প্রকম্পিত করে ধসে যেত অর্জুনের বিজয় রথ। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভর চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এজন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ওই মুহূর্তে যদি আমার অন্তঃকরণে আয়নার মতো আমার অস্থিবিদ্যার অনুসঙ্গতি জীবন্ত হয়ে ধরা দিত, ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার সামনে দাঁড় করাই। বহু কালের মতো তোমার দুচোখের নিদ্রা ছুটে যাক, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। তোমার গা যদি থাকতো গা ছুঁয়ে বলতাম, সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নেই। কিন্তু তোমার ভুবন মোহন পূর্ণ যৌবন রূপ এই নিষ্ক্রিয় জাজ্বল্যমান হয়ে ফুটে উঠেছে। আর অধিক বলতে হবে না। আমার সৌন্দর্যের উষ্ণ জলে তো অবগাহন করবে, কিন্তু এর বিবর্ণ হওয়ার মলিন কাহিনীটুকু কি শুনবে না? নিদ্রা তো হরণ করেই নিয়েছে, বাকি রাতটুকু তোমার গল্প শুনে কাটালে মন্দ হয়। তাহলে শোনো, আমার কোনো সঙ্গিনী ছিল
রাখবে যেন আমাকেই নিরীক্ষণ ওই তো করছে। সামনেই যে। বাতাস ঝড় করে দীর্ঘশ্বাস পেয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু যদি ব্যাগটা নিয়ে যে সামনে আচ্ছা আচ্ছা ওকে এগারো মিনিট এগারো বিশ কোথাও আমার হারিয়ে যাওয়া নির্মাণা মনে মনে ফিরে মোবাইলটা একটা তোলা দে তো মনে মনে দেবান্তরে আধার পেরোয় রূপকথা পথ খুলে যায় দূর পারে সে চুপকথা মনে মনে সূর্য যখন অস্তে পড়ে ধুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সাত সাগরে ভেলায় ভেলায় ভেসে আমি যাই ভেসে দূর দেশে মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়া নির্মাণা মনে মনে আরে নীলা আচ্ছা বলতো এবার পুজোর ছুটিতে কোথায় যাওয়া যায়? তুমি বলো দাদা, চন্দননগর গেলে কেমন হয়? মামা বাড়ি যাবে তাহলে? হ্যাঁ, কতদিনই তো হলো যাওয়া হয় না। তুমি বলো, গত 2 বছরে তারা কি একটি বারের জন্য আমাদের দেখতে এসেছে? পিতৃ মাতৃকেন্দ্রিক প্রাণী কোথায় আছে, কেমন আছে, একটি বারের জন্য কি তাদের জানতে ইচ্ছে হয়নি? মামা তো আর ইচ্ছে করলেই আসতে পারেন না, আর সেটা তো তুই ভালো করেই জানিস। তাই বলে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার মামা বাড়ি গিয়ে আমাকে আচ্ছা মতো এই জন্য আপনার সাথে দেখা করতে এসেছি। কি নাম বললে এসেছে? নাম বললে শশী শেখর। আপনার নাকি বাল্যবন্ধু? আরে শশী, এই পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। দাদা, আমি একটু ছাদে গেলাম। কেন রে এবার সাত সকালে ছাদে কেন? কার? দাদার যে কিছু মনেই থাকে। আমার ফুল গাছগুলো এত পরিমাণে কান্না ধরে দিয়েছে। আচ্ছা আচ্ছা যা দাও। কি হে বন্ধু আসবো? আরে শশী, এই এই এতদিন পর বুঝে বন্ধুদের কথা মনে পড়লো না? শৈশবের স্বর্ণালী মুহূর্তগুলো যার সঙ্গে কাটিয়েছি তাকে কি আর ভুলে থাকা যায়? তোমার কথা স্মরণ হলো তাই চলে এলাম। খুবই ভালো করেছো, আসো আসো বসি।
তারপর বলো কি খবর? পিসিমা কেমন আছেন? মা মা তো 2 বছর আগে গত হয়েছে। ও, আসলে আমি জানতাম না, অজ্ঞতাবশত তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। ব্যাপার না, এতে আর তোমার দোষ কোথায়? আচ্ছা বাদ দাও, তা বলো এখন আছো কোথা, করছো কি? স্থায়ী ঠিকানা তেমন নেই। এই মেডিকেল কলেজ থেকে পাশ করে এদিক ওদিক ঘোরাঘুরি করছি। এখন আর কোনো কিছুতে এখন আগ্রহ খুঁজে পাই না। এদিক ওদিক ঘোরাঘুরি না করে আমার এখানে থেকে গেলে তো পারো। তুমি যখন বলছো তাহলে তাহলে আমার আর খবর এই তো একটি ব্যাংকে চাকরি করছি। ভালো। জানো, সেই 12 বছর বয়সে যখন নন্দীগ্রাম থেকে চলে এলাম, এই কলিকাতায় আসলাম। কিন্তু কলিকাতার পরিবেশটা না কখনোই আমার তেমন ভালো লাগে না। নিতান্ত যান্ত্রিক একটি শহর। একটু দম ফেলার যেন জায়গা নেই, একদম নিরাপদ করি দাঁড়। যখন এন্ট্রেন্স পরীক্ষা দিলাম, বাবা হঠাৎ মারা গেল। মা অনেক কষ্ট করে পড়াশোনা করে আস্তে আস্তে মেডিকেল কলেজে ভর্তি হলো। ভাবলাম দৈন্যটা বুঝি এবার সুস্থ। কিন্তু মাটা যে কেমন, 2 বছর আগে হঠাৎ বাসে চাপা পড়ে মারা যায়। আচ্ছা, মারা যাওয়ার আগে তার একটিবারের জন্য মনে হলো না যে আজ থেকে তার এই পুত্রটি পিতৃমাতৃহীন এক যাযাবরে পরিণত হবে। তোমার কষ্টটুকু আমি বুঝি, তোমার অভিমানটুকু আমি উপলব্ধি করতে পারি। কেননা আমিও যে তোমারই মতো পিতৃমাতৃ হারা। আসলে মানুষের জীবন হচ্ছে জলের ভিতর অর্জুনের মতো, কিছুক্ষণের জন্য দেখতে পাবে আবার সহসা নিভে যাবে। সবকিছুকে স্বাভাবিকভাবে নিবে না। আর আমার কাছে যখন এসেছো তখন আর কোথাও যাওয়া চলবে না। সকালে তো অল্প জোর দেখে দিয়েছিলাম, এই জোর বাড়ো কখন? সন্ধ্যা থেকে গাড়িটা বাড়ো, সেই কখন থেকে কি সব অবস্থা হলো। মাথায় পানি দেওয়া হয়েছিল, পুকুরের দিকে দিয়ে দিলাম, তখন ধরে একেবারেই কমে গেছিল। কিন্তু সন্ধ্যার দিকে হঠাৎ করে গাড়িটা বাড়তে থাকে। দাদা আমার পুজোটা নিয়ে
কিছু খাওয়াতে পেরেছো? খাওয়ানোর চেষ্টা করেছিলাম, খেতে চায় না। মুখে একদম মিছে, দুবার বমিও করেছে। জ্বর তো এখনো কমলো না। আচ্ছা, এই একবার শশীকে খবর দিতে পারবে? যাচ্ছি বাবু। আমি ওর বাড়িতে যাব না, যাব না আমি। মা, আমি তোর কাছে থাকবো। এই আপু 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 করে মাথায় বিলি কেটে দিবি, আমি তোর কোলে মাথা রেখে ঘুমিয়ে সবাই থাকবো। সামনে এসে দাঁড়ায় থাকলে কেমনে হবে? জ্বর তো মনে হয় আরো বেড়ে গেছে। দাদা, আমাকে একটু ছাদে নিয়ে চলো না। আমার ফুল গাছগুলো যে কেটে কেটে মরে যাবে দাদা। তুই সুস্থ হয়ে উঠ বোন, তারপর তোকে নিয়ে যাব। আরে শশী, তুমি এসেছো? বসো বসো। কি হয়েছে ওর? আর গত 3 দিন ধরে জ্বর। গত 2 দিন খুব একটা জ্বর ছিল না, কিন্তু সন্ধ্যায় এসে দেখি জ্বর নাকি মাত্রাতিরিক্ত। ফিরোজ, হ্যালো ফিরোজ, হ্যালো হামিম হামিম। তুই একটা জিনিসের বিষয় কইছিস, এখন ওটা কি তুই কী করবি? কিছু জানাস না করস না? মামা তো ফোন দিতেছে আমার বারবার, ফোন দিতেছে বারবার। এসি ওর নাড়িটা একটু দেখতে হবে। এসি ব্ল্যাক। একটু হাতটা বের করো তো। হুম 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 আগে কালকে যেটা বলছে সেটাই। সকাল থেকে কিছু খাওয়ানো হয়েছিল? 1/00। সকালে তো সেই একটু করে দুধ খেয়ে গিয়েছিলাম, এরপর আর কিছু খাওয়ানো হয়নি। আমার নাম্বারে দে, আবার সুপার বমিও করেছে। সে কি? আমার নাম্বারে ফোন দে। এখনই কিছু খাওয়ানোর ব্যবস্থা করো। আচ্ছা, ওর অবস্থা কি এখন? অবস্থা তেমন জটিল কিছু না, ঋতু পরিবর্তন হচ্ছে তাই একটু অসুস্থ হয়েছে। আচ্ছা, আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি। এই যে এই ওষুধগুলো একটু নিয়ম করে খাওয়াতে থাকবে। আর অবস্থা বেগতিক দেখলে আমায় খবর দিও। আচ্ছা, আর তা তোমার মনে হয় খুব ইতস্তত দেখাচ্ছে, ব্যাপার কি? না না, ইতস্তত হবো কেন? আসলে একটা রোগী দেখতে যাচ্ছিলাম, তারই প্রস্তুতি নিচ্ছিলাম। তুমি খবর পাঠালে তাই চলে এলাম। তা তোমার মনে হয় খুব বিরক্ত করলাম। আরে না না, কি যে বলো, ডাক্তারদের কি আর কোনো ক্লান্তি আছে? আগামীকাল আরেকবার এসে দেখে যাবো। মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্ম নিলে বেশ হতো। জানো, আমার অবস্থায় যেদিন তাকে প্রথম দেখলাম, আমার অচেতন মন সহসা যেন চেতন ফিরে পেল। এই বাতাসে প্রবাহিত হয়েও সেই উষ্ণ হাতের প্রকৃত স্পর্শ আমি এখনো অনুভব করতে পারি। জন্মের মতো অনেক সময় চট
হৃদয়ের দাগ অবিনশ্বর। আমি জানালার দিকে মুখ করে থাকতাম। সন্ধ্যার লাল আভাটা পড়ে রুদ্র মুখের বেদনাটা তাদের দূর হয়। ডাক্তার যখন ঘরে এসে একবার আমার মুখের দিকে তাকালেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে তাকালাম। কি দেখলে তাতে? একগোছা কালো চুল সৌন্দর্যের দেবী রূপে কপালের ওপর এসে পড়েছে এবং লজ্জায় আনন্দিত বড় বড় চোখের পল্লব কপালের ওপর ছায়া বিস্তার করেছে। এবং ওই একই বক্ততায় ডাক্তারও বোধ করি মনে মনে তোমার প্রশংসা করছিল। মজার কথা কি জানো, রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এমন ইতস্তত ইতিপূর্বে আগে কখনো দেখিনি। ভগবান ডাক্তারের হৃদকম্পন যে বাড়িয়ে দিতে পারে, তার পক্ষে সাধারণ পুরুষকে সংজ্ঞাহীন করা কষ্টসাধ্য তো কিছু নয়, বরং অত্যন্ত মামুলি ব্যাপার। এতটা অসংলগ্নভাবে পঙ্কিত আঙ্গুলে নাড়ি দেখলেন যে আমার এক প্রকার মায়া হতে লাগলো। আমার দেহের সমস্ত উৎসব যেন তার মাঝে সঞ্চারিত হয়ে তার চিত্তকে রুগ্ন করে দিল। তার অন্তরের নাড়ি খুব চলছে, তার কিছুটা আমার সঙ্গে পেলাম। বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাসের তো কোনো কারণ দেখছি না। মানুষের গাড়ি তো সকল অবস্থায় সমান চলে না। আচ্ছা, আমার হৃদকম্পন কি তুমি অনুভব করতে পারছো? খুব বুঝতে পারছি। তবে তোমার আর ওই ডাক্তারের মাঝে পার্থক্য হচ্ছে, ডাক্তার ছিল সাজা আর তুমি কল্পনার ঘরে তন্দ্রাচ্ছন্ন। যাও, কালক্রমে আরো দু চারবার রোগ ও আরোগ্য লাভের পর দেখলাম আমার সেই সন্ধ্যাকালের মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষের সংখ্যা অত্যন্ত হ্রাস পেয়ে একটিতে এসে গেছে। ওই ডাক্তারের অফিসে কি আছে কে জানে। সামান্য হাত স্পর্শ করেই যার প্রাণস্থা হতো, কোনো মানবীর সংস্পর্শে আসতে যেতে কি অবস্থা হতো তা কল্পনা করে আমার মস্তিষ্ক ভর ভর করে। ঘুরতে ঘুরতে আমার ঘরে যেও না আমি জানো। আসবো। জগতে যত পুরুষকে হ্যাঁ, নিরীক্ষণ করেছি, তার মাঝে তিনি ছিলেন অনন্য। একটু পরে কলেজ থেকে আসতেছে, তারপর আসি। আমার হৃদয়ের কলেজ থেকে কাজ শেষ করে আসতেছে। তিনি আপনার রাজত্ব প্রতিষ্ঠা করে আমাকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করে ফেলেছিলেন। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। ঠিক যেন হাজার গুলো ফুলের মাঝে একজোড়া শিউলি। সেই পুষ্পজোড়ার ঘ্রাণে আমার চিত্ত মন্ত্রিত হয়ে যাচ্ছে। আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় জড়াতাম। মাথায় ভালো করে খোপা বেঁধে একগাছি রজনীগন্ধার ফুল জড়াতাম। একটি আয়না হাতে নিয়ে আমি রোজ বিকেলে বাগানে গিয়ে বসতাম। কেন? আপনাকে দেখে কি আর পরিতৃপ্তি হয় না? বাস্তবিকই হয় না। আমি যতটুকু দেখতে পেতাম তা হয়তো পরিপূর্ণ ছিল না। তার কিছুটা উপলব্ধি এবং কিছুটা সংশয়, কিন্তু ওই ছিল আমার কাছে প্রশান্তির মতো। আয়নার সামনে তখন আমি একলা বসে দুজন হতাম। মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম এবং ভালোবাসতাম, আদর করতাম। অথচ প্রাণের ভেতর একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। যখন চলতাম তখন নবচোখে চেয়ে দেখতাম আমার আঙুলগুলি পৃথিবীর ওপর কেমন করে পড়ছে এবং ভাবতাম আমার এই পদক্ষেপ আমাদের নূতন বৃক্ষোত্তীর্ণ ডাক্তারের কেমন লাগে। গভীর রাতে এই ছায়াবর্তীর সাথে গল্প করতে যেমন মন্দ লাগছে না, ওই ডাক্তারেরও বলতে
জীবন্ত মানুষটির চলার প্রত্যক্ষ করতে খারাপ লাগতো। আমিও তাই বুঝতাম, কিন্তু বোঝার খুঁজে কতটা নির্ভুলভাবে বেদনার তীর হৃদয়ের মাঝে বিদ্ধ করতে পারে, পরে তা নির্মমভাবে বুঝতে পারলাম। মানুষের সকল ধারণাই যে নির্ভুল হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু কি করে একেবারে নির্ভুল মানুষটিও নিজের অজান্তে ভুল করে? সে শ্মশানের অনলে দাউ দাউ করে জ্বলতে থাকে। এটাই তো অদৃষ্ট। অদৃষ্ট যেন একটি অগ্নিপিণ্ড। যে যেমনটি মনে করে। আচ্ছা, রাত কতটুকু হলো? সকাল হতে খুব বেশি বাকি নেই। গল্পের বাকিটুকু বলছি। মধ্যাহ্নের জানালার বাহিরে ঝা ঝা করত। কোথাও কোনো সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটি চিল শব্দ করে অতি দূর আকাশে উড়ে যেত এবং আমাদের উদ্যান প্রাচীরের বাহিরে খেলনাওয়ালা সুর করে চাই চুরি চাই খেলনা চাই করে রেখে যেত। আমি একখানা ধবধবে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শয়ন করতাম। তখন উবের বায়ু শনশন করে আমার কর্ণে তার মুগ্ধতা জানিয়ে যেত। একখানা অনাবৃত বাহু আনমনে মেলে দিয়ে শুধুই ভাবতাম। কি ভাবতে? ভাবতাম এই হাতখানা এমনই ভঙ্গিতে কে যেন দেখতে পেল। এই দুইখানা হাত দিয়ে তুলে নিল। কে যেন আমার রুক্ষ পরপারের উপর চুম্বন দিয়ে আবার ফিরে ফিরে যাচ্ছে। আর আমার বিস্ময়ের পারস্তম্ভটিও তার উচ্চ চূড়ায় এসে ঠেকেছে। মনে করো এখানেই যদি গল্পের শেষ হয় তাহলে কেমন হয়? মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেটুকু আমার মনে পূরণ করে নিতে রাতটা বেশ কেটে যায়। কিন্তু তাহলে যে গল্পটা বড় গম্ভীর হয়ে পড়ে, এর উপহাসটুকু থাকে কোথায়? এর ভেতরকার কঙ্কালটা তার সমস্ত দাঁত কাঠি মেলে দেখা দেয় তো। এখন শুধু বিকট হাসিটুকু প্রত্যক্ষ করে বাকি আছে। তারপরে শোনো, একটুখানি পশা হতেই ডাক্তার আমাদের বাড়ির নিচতলায় তার ডাক্তারখানা খুলে বসলেন। আসবো ডাক্তারবাবু? ও নীলা, এসো এসো। খুব ব্যস্ত, তাই না? না না, ব্যস্ত না। কি করছিলেন? একটা জ্বরের ওষুধ তৈরি করছিলাম। ও, আপনাকে বোঝানোর সময় বিরক্ত করলাম। আরে আরে, কি যে বলো। বুঝলাম, তা সে কখন থেকে দাঁড়িয়ে আছে। একটু বসতে তো বলবে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো।
5:30 5:30 আচ্ছা ডাক্তারবাবু, কত আছে এটা কিসের ওষুধ? আরে আরে করো কি? এটা খুবই বিষাক্ত। মানে এটা একটা বিষ। এই বিষ খেলে মৃত্যু অনিবার্য। তাহলে এই বস্তুটা রাখা প্রয়োজন কি শুনি? ও তুমি বুঝবে না। আচ্ছা, কেউ যদি এই বিষটা খেয়ে ফেলে তাহলে কতক্ষণের মধ্যে সে মারা যাবে? হঠাৎ এই বিষের প্রতি তোমার এত আগ্রহ হলো কেন? আচ্ছা লোকটা, আপনি একটা বিষয় জানার আগ্রহটাকে বসে ঠিক আছে, আপনার ভালো না লাগলে বলার প্রয়োজন নেই। আরে রাগ করছো কেন? আমি কি তা বলেছি? এটা খুবই বিষাক্ত। এই বিষ খেলে মুহূর্তেই মানুষের প্রাণ সংহার হতে পারে। ওটা ধরতে যেও না। কেমন? মেমোরি আমরা বুঝতেছি না আচ্ছা ডাক্তারবাবু, এটা কিসের ওষুধ? কই দেখি। ও এটা এটা ঘুমের ওষুধ। তাই আমার তো মনে হয় এই ওষুধের প্রধান গ্রাহক আপনাকেই হওয়া উচিত। কিভাবে? আপনাকে তো ঘুমোতেই নেই। রাতে দেখি হঠাৎ ধুলো চশমা পরে একাগ্রচিত্তে কাজে মনোনিবেশ করে আছে। লুকিয়ে লুকিয়ে তাহলে সবকিছুই দেখো। আর কি দেখো? আপনাকেই দেখি। কি ডাক্তারবাবু, এই সাত সকালে হঠাৎ আপনার ছাদে আগমন? না, এমনি ঘরে ভালো লাগছিল না। তাই ছাদে এসে সকালের মৃদুমন্দ হাওয়া উপভোগ করছি। অমন চোখের মতো বইপত্র আর ওষুধের শিশির উপর চোখ দুটো লেগে থাকে, কখনো কি কারো ভালো লাগে? আমি হলে তো তবেই বাড়াবো। অনুমানটি অস্বাভাবিক নয়, তবে সত্য রংধনু শক্ত বর্ণের নয়। এক এক বর্ণ এক এক রকম, কিন্তু সকল বর্ণই সত্য। আপনি মাঝে মাঝে এমন রহস্যময় হয়ে যান যে আপনার কথার কোনো অর্থই আমি বুঝি না। সব কথার অর্থ কি বুঝতে হয়? দুর্বোধ্যতাও কিছু কথার অর্থ হয়। কি জানি বাবু, অত ভারী কথা রহস্যময় করা আমার হবে না। আচ্ছা ছাড়ুন সব। এই ফুল গাছগুলো দেখেছেন? এই যে আমার এই বন্ধুগুলো, আমার সুখের সঙ্গী ওরা। প্রতিদিন ওদের সাথে আমি কথা বলি। আমার বেশ ভালো লাগে। যা, তোমার সুখ দুঃখের সঙ্গী তো আছে। কেন?
জানি না, হয়তো আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞাসা করবো? করো। না, মানে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি তো অবশ্যই কথা বলুন তো। শুধু অন্যের স্বার্থের কথা ভাবলেই হবে? নিজের থেকে খেয়াল কিছু রাখতে নেই? বুঝেছি। এবারে সব ঠিক হয়ে যাবে। আসলে হয়তো কাউকে, আচ্ছা যদি কিছু মনে না করো একটা প্রশ্ন করি। আচ্ছা লোক আপনি কত লজ্জা পাচ্ছেন কেন? না মানে ঠিক আছে, বুঝেছি মশাই। আচ্ছা, কি যেন একটা প্রশ্ন করতে বলছিলেন? এ মানে আচ্ছা ভালোবাসার অনুভূতিগুলো কেমন হয়? ভালোবাসা জানি না কি উপায় তার অনুভূতিগুলো বর্ণনা করা যায়। আমি কবি নই, তবে উপলব্ধি করতে পারি। এই যে মল্লিকাগুলো দেখছেন, ও শুধু ফুল না, যেন এক একটা এক এক আমি। ফুলগুলো তোমার মতো সুন্দর। জানেন, আমার সুখ-দুঃখের প্রতিটি গল্পই ওরা জানে। আমার হৃদয়ের অনুভূতিগুলো যেন ওরা বুঝতে পারে। মাঝে মাঝে ওদের পাশে বসে কাঁদি। মনে হয় ওদের গলির পাপড়ির শিশির বিন্দুগুলো যেন আমার অশ্রুবিদ্ধ হয়ে ঝরে পড়ছে। বসন্ত রাগিনীর মতো ওদের নিঃশব্দ ক্রন্দন আমি যেন শুনতে পাই। কান্না অনেক সময় অশান্তি প্রস্তরকে গড়িয়ে দেয়, কিন্তু সবাই কি কাঁদতে পারে? ওদের কাছে আমি কিছুটা প্রশান্তি খুঁজে পাই। জানেন, আমার কোমল করতলে যখন সেই স্বপ্ন দেবতার উষ্ণ স্পর্শ অনুভব করলাম, আমার নির্জীব চিত্তে যেন মুহূর্তে কোনো এক আপনার মৃত্যুঞ্জয় আলোক এসে পড়ল। আমি ধীরে ধীরে জেগে উঠলাম। আমার আমার মল্লিকা ঘরের কাছে এসে বসলাম। ছাদের এদিক ওদিক ছুটে বেড়ালাম আর হাসলাম। আমার হৃদয়ের মল্লিকাগুলো যেন একটা একটা করে সাপড়ে মেরে হাসছিল। তার মধ্যখানে দু হাত বিস্তার করে আলিঙ্গন কামনা করছিল। কি ডাক্তারবাবু, এখনো লজ্জা পাচ্ছেন? বলতে পারবো না। আসতে কোন দেশে শেষ? হ্যাঁ কোন দেশে শেষ? বুঝি নেই। কোন দেশে শেষ? 55-250 ঠিকঠাক 18-55 ব্যাগে থাকবে। কোন
সামনে যাও আর পিছিয়ে যাও। আরে শশী, অফিসে যাচ্ছ বুঝি? হ্যাঁ, তা এই সাত সকালে হঠাৎ আমায় মনে পড়লো যে আচ্ছা, তোমার জুড়ি গাড়ি কিন্তু দেওয়া যাবে? ঝুড়ি। আচ্ছা আচ্ছা, এই নীলা, নীলা, এই ঝুড়ির চাবিটা একটু নিয়ে আয় তো। আসছি দাদা। অফিস থেকে ফিরবে কখন? এই তো বিকেলে। এই নাও দাদা। এই নাও। আচ্ছা, আমি যাই তাহলে। আচ্ছা আচ্ছা। দাদা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। কর। কয়েকদিন ধরে দেখছি ডাক্তারবাবু কিছুটা অস্থির। তুমি কি কিছু জানো? কই না তো। আজ জন্য তোমার ঝুড়িটা নিয়ে গেলে কোথায় যাচ্ছেন উনি দাদা? মরতে। না, সত্য করে বলো না। বিবাহ করতে। সত্যি নাকি? সত্যি। যাক, এবারে তো তাহলে একটা বিয়ের আয়োজন হতে যাচ্ছে। তোর তো এতে খুশি হওয়ার কোনো কারণ নেই। তাহলে ওটা আরেকটা যে লাগানো আছে এটা মনে হয় একটু আর তাহলে ক্যামেরার মতো লাগানো। বিয়ের সামনে বাজার সম্ভাবনা নেই। সেখানে একটা বিয়ের আয়োজন হতে যাচ্ছে দাদা। নিচু 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 আর নিচু। আমি তাতে খুশি হব না। তোর যা ইচ্ছে তুই কর। মেয়ে কোন জায়গায় দাদা? বৃন্দাবন। রাগ করছো কেন দাদা? বলো না। জানি না। বিয়ের কত টাকা ধার্য হয়েছে? কন্যাপক্ষ তো বলেছে 12,000 টাকা দেবে। ও আচ্ছা, বিয়ে কখন হবে? এই তো সন্ধ্যায় লগ্ন। কিন্তু এবারে দেখে তো বোঝারই উপায় নেই যে এটা একটা বিয়ে বাড়ি। মানুষকে অত কিছু বুঝিয়ে কি লাভ? কি যে বলো দাদা, বিয়ে হবে অথচ গান বাজনা কিছুই হবে না, তাই কি হয়? বিবাহ ব্যবসা কি এত আনন্দের নাকি? অত কিছু বুঝতে পারা বিয়ের সব কিছু আয়োজন করা যায়। গান বাজনা আলোকসজ্জা সব চাই। আমি অফিসে চললাম। দাদা, আজ অফিসে না গেলে হয় না? অন্যের বিবাহ উপলক্ষে অফিসে ছুটি প্রাপ্তি দেওয়া ভারতবর্ষে কোথাও আছে বলে আমার জানা নেই। তুমি আর যাবেন না দাদা? আচ্ছা, যাব না।
ঠিক আছে আরো এ যদি তো হয়ে উঠেছে শীতল মদ আমার হৃদয়কে আরো উষ্ণ করে দিচ্ছে। আর মদের মধ্যে মিল কোথায় জানো? আমার মধ্যে বিভক্ত হয়ে যাবে, আমি কিছু বলতে পারবো না। জীবন হচ্ছে মদের মতো। খোলা রেখে দাও তো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, কিন্তু গিলে দিলে মুহূর্তেই নিঃশেষ। আরে নারী হচ্ছে মদ, খোলা রেখে দাও গিলে ফেললাম, আর হজম করতে না পারলে উগরে বলে দিই। কিন্তু আমি হারিয়ে যাচ্ছি আসক্তির আধারে, লুপ্ত হয়ে যাচ্ছি ধীরে ধীরে। দাদা আজকেও শুরু করলে? এই কেন রে, তোর কোনো সমস্যা আছে? লগ্নের সময় তো হয়ে যাচ্ছে। কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিবাহ? বিবাহ আপনাকে তো বিমর্ষ দেখা যাচ্ছে কেন? অন্তত বিবাহের দিকে তো কিছুটা প্রফুল্ল থাকা উচিত। বিবাহ বিবাহ কি সত্যি আনন্দের বিষয়? জানি না। আচ্ছা বৌদিকে বাড়ি নিয়ে আসবেন কখন? জানি না, হয়তো অনেক রাত হবে। আমি কিন্তু নিজ হাতে আপনার বাসা সাজিয়ে দেব। হৃদয়ের সমস্ত অনুভূতি পুষ্পের প্রতিটি পাপড়ির মাঝে বিস্তার করে আপনার গৃহে ছড়িয়ে দেব। অনুভূতিগুলো পুষ্পের মাঝে ছড়িয়ে দেওয়ার লাভ কি? তা তো পুষ্পের সুঘ্রাণের সাথে মুহূর্তেই মিলিয়ে যাবে। বৌদি আমার সুখ। আরে মাঝে মাঝে মানুষ নিজের ব্যর্থতাকে সুখ মনে করে সান্ত্বনা দিতে। ও সুখ নয়, সুখ নয়, মরীচিকা। মরীচিকার পিছনে ছুটে ছুটেই না হয় মরলাম। আচ্ছা ডাক্তার মশাই, কখন কি আপনি রোগী নারী টিপে বেড়াবেন? জানি না, আচ্ছা মানুষের হৃদয়ে গোপন কথাগুলো কি নারী স্পন্দনে ধরা পড়ে? জানি না। ডাক্তার মশাই আমার হাতটা একটু ধরুন না, আমার নারী স্পন্দনটা একটু দেখে দিন না ডাক্তার মশাই। আমি পারবো না।
হাসিটুকু এখনো আছে। কিন্তু কোথায় সেই বাসর ঘর? আমার সেই বিবাহের দেশ কোথায়? তুমি তো রাত্রির পূর্বেই ঘুমিয়ে পড়বে। তোমার বিবাহের বেশটুকু হারিয়ে গেলেও আমি কিন্তু ঠিকই কল্পনা করতে পারছি। ঘুমোতে পারলাম কই? নিজের ভেতর থেকে একটা হটহট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটে বালক হস্তবিদ্যা শিখছে। ওই অস্থিবিদ্যার ভুলগুলো এখন বুঝতে পারছি। বুকের যেখানে সুখ দুঃখ ধুকধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করে প্রস্ফুটিত হতো, সেখানে বেত্র নির্দেশ করে কোন অস্থির কি নাম মাস্টার তা শেখাচ্ছে। শপথ করে বলতে পারি, ওই মাস্টার কি অস্থির নাম শিখিয়েছিল তার একটিও মনে নেই। তুমি যে সৌন্দর্যের ঘটনা দিলে, আশিকের রক্তে যে আলোড়ন সৃষ্টি করলে, তা আমি কখনো ভুলতে পারবো না। সেই যে অন্তিম হাসিটুকু ওষ্ঠের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার মধ্যে পেয়েছিলে কি? উলঙ্গ তোয়ালে দত্তসার হাসির সাথে আজ